আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিদ্যার সপ্তম শ্রেণী তৃতীয় পরীক্ষা মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের বাংলা বিষয়ের যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বর্ধমান টাউন স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একই দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। একের এক আছে চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান, তবে পেশোয়ারে। এরপরে একে দুই আছে ডেভান্টির পকেটে কয়টি সিলিং ছিল, এটা হবে 6টি। এরপরে একে তিন আছে পটলবাবুর বয়স, এটা হবে 50। এরপরে একে থেকে 4 কুতুব মিনারের প্রথম তলা সাজানো ছিল, এটা হবে বাঁশি ও কোণের নকশায়। এরপরে দুই দিকে আছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। দুইয়ের এক আছে আজ সকালে সে পালাবে স্থির করেছে, কার কথা বলা হয়েছে, এখানে হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। এরপরে দুইয়ের দুই আছে কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে, তবে কুতুবউদ্দিন আইবকের নামানুসারে রাখা হয়েছে। এরপরে দুইয়ের তিন আছে জাদুঘরে দক্ষিণা সংগ্রহের জন্য ছাত্রীরা কত দামে টিকিট কিনেছিল, এটা হবে 1 আনা। এরপরে দুইয়ের চার যেটা আছে নিশিকান্ত ঘোষের সঙ্গে পটলবাবুর কবে দেখা হয়েছিল, নিশিকান্ত ঘোষের সঙ্গে পটলবাবুর দেখা হয়েছিল ট্যাগরস বার্থডেতে। এরপরে তিনে দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। তিনে দাগে এক আছে কাশি জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল, এর উত্তরটি হলো কাশি জেলের পানিশমেন্ট সেলটিতে একটা মাত্র দরজা ছিল, কিন্তু আলো বাতাস প্রবেশ করার মতো কোনো জানালা বা দরজা ছিল না, জায়গাটি ছিল একেবারে কবরের মতো। এরপরে এটা আছে তিনে দুই এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি, এই অনুভূতি কিভাবে জাগলো পটলবাবুর মনে, এর উত্তরটি হলো একসময় থিয়েটারে ডার্ক সাইডে অভিনেতা পটলবাবু 20 বছর বাদে হঠাৎই ফিল্মে অভিনয়ের সুযোগ পেয়ে ঘাবড়ে যান, কিন্তু অভিনয়কালে অতি সামান্য ভূমিকা ও যৎসামান্য সংলাপকেও কিভাবে রসকীর্তন করে তোলা যায় সে বিষয়ে মাথা ঘামিয়ে কার্যক্ষেত্রে যথেষ্ট ভালোভাবে উতরে দেন। অভিনয় শেষে নিজের কাজ সম্পর্কে সন্তুষ্টি তাঁকে নিজের শিল্পী মন সম্বন্ধে এই অনুভূতি দেয়। এরপরে আছে তিনের তিন যেটা আছে হাওয়াই টাকা সম্পর্কে চাঁদ মিয়া কী বলেছিলেন, এর উত্তরটি হলো এই যে এখান থেকে বলে দেবে যে চাঁদ মিয়া বলেছিল হাওয়াই জাদুর টাকা ভোগে লাগাতে নেই, লাগালে জাদু আর লাগে না, হাওয়ার টাকা তাই আবার হাওয়াতেই ফিরিয়ে দিতে হয়। এরপরে যেটা আছে তিনের চার তোমাদের ওখানে এতদিনে বোধ হয় বর্ষা নেমেছে, এই বক্তব্য কার উদ্দেশ্যে করা হয়েছে, তোমাদের ওখানে বলতে কোথাকার কথা বোঝানো হয়েছে, এর উত্তরটি হলো রবীন্দ্রনাথের স্নেহধন্যা রানুর উদ্দেশ্যে কবি একথা লিখেছেন, আর ওখানে বলতে শান্তিনিকেতনের কথা বলা হয়েছে। এরপরে আছে চারে দাগে নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও যে কোনো দুটি। চার দাগে এক যেটা আছে এই চুরির কাহিনী অভিনব, কোন ঘটনার প্রতি এই উক্তি করা হয়েছে, অভিনব চুরির কাহিনীটি নিজের ভাষায় লেখো, এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে 1914 খ্রিস্টাব্দে 26 আগস্ট তারিখে জার্মানি থেকে জাহাজে রডা কোম্পানির 201টি অস্ত্রপূর্ণ বাক্স এসে পৌঁছেছিল। বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে একটি গরুর গাড়ি নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন, যাতে ছিল 9টি বাক্স ভরা কার্তুজ এবং 50টি মশার পিস্তল ভরা একটি বাক্স। এইভাবে গাড়োয়ানের ছদ্মবেশ ধারণ করে সকলকে বোকা বানিয়ে ইতিপূর্বে কোনো বিপ্লবী পিস্তল চুরি করে দলের কাজে লাগায়নি, তাই এই কৌশলটিকে অভিনব বলে বর্ণনা করা হয়েছে। এরপরে চারে দুই যেটা হচ্ছে বছর 50-এর বেটেখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর প্রকৃত নাম কি, এটা হবে স্ত্রী
শীতলাকান্ত রায়। এরপর আছে তার নাট্যবৃত্তির পরিচয় দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব, পটলবাবু কৈশোরে অভিনয় করেছেন থিয়েটারে এবং সামান্য সুনামও অর্জন করেছেন। তার মাঝে দীর্ঘ ব্যবধান, জীবনে ঘটে গিয়েছে নানা ঘাত প্রতিঘাত। বর্তমানে তিনি আর্থিক সংকটাপন্ন ছাপোষা মানুষ। এহেন সময় প্রতিবেশী নিশিকান্ত ঘোষের সহায়তায় ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে, রাজিও হয়ে যান তিনি। অভিনয় করেন সাফল্যের সঙ্গে। অভিনয়ে মুগ্ধতায় জীবনের এই খাত পরিবর্তনে তিনি এতটাই অভিভূত হয়ে যান যে পারিশ্রমিক না নিয়ে ফিরে আসেন। এতে বোঝা যায় অভিনয়টা পটলবাবুর মধ্যে সুপ্ত প্যাশন হিসেবে রয়ে গিয়েছিল। একজন জাত অভিনেতার মতোই তার কাছে পারিশ্রমিক নয়, অভিনয় ছিল মূল কথা। কাজেই পটলবাবু আর 5 জনের কাছে না হেন হোক, নিজের কাছে ফিল্ম স্টারের সুলভ উচ্চতা অবশ্যই লাভ করেছেন। এই থেকে তার নাট্যবৃত্তির পরিচয় পাওয়া যায়। এরপরে 4-3 যেটা আছে, কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির 5টি বিশিষ্টতা উল্লেখ করো। এর উত্তরটি হলো, কুতুব মিনারই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এই সর্বশ্রেষ্ঠ মিনারে শিরোপা পাওয়ার পিছনে কতকগুলি বৈশিষ্ট্য আছে, সেগুলি হলো: 1. কুতুব সোজা বা খাড়া স্তম্ভ। এমন স্তম্ভে সৌন্দর্য সৃষ্টি করা কঠিনই, কিন্তু এক্ষেত্রে শিল্পীরা চরমভাবে সফল হয়েছেন। স্তম্ভটিকে কয়েকটি তলায় বিভক্ত করে এবং যথাসাধ্য সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু করে ছোট করে গুটি কতক ব্যালকনি লাগিয়ে মিনারটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। 2. 5 তলা বিশিষ্ট এই মিনারটির প্রথম তলায় আছে বাঁশি ও কোণের পর পর সাজানো নকশা। 3. দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ। এর চতুর্থ ও পঞ্চম তলা বজ্রাঘাতে বিনষ্ট হয়ে যাওয়ায় তার শিল্পকর্ম সম্পর্কে বিশেষ জানা যায় না। 4. সমগ্র মিনারটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত। এই মিনারটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। 5. মিনারটি সৃজনের ক্ষেত্রে শিল্পীদের প্রদর্শন বা সামঞ্জস্য ধারণ ছিল লক্ষ্য করার মতো। এতে স্থাপত্য রীতি হিন্দু মুসলমান উভয় স্থাপত্য ধারার মিশ্রণ লক্ষ্য করা যায়। এরপরে 5 দাগে যেটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো যে কোনো 3টি। 5 দাগে 1 যেটা আছে, ধ্যান গম্ভীর এই যে ভূধর। কবিতায় ভূধর শব্দের অর্থ এটা হবে পর্বত। এরপর 5 দাগে যেটা আছে, বাপ-মায়ের রাত যাবেই তবে মুচ্ছ। মুচ্ছ শব্দের গদ্যরূপ হলো মুচ্ছা। এরপরে 5 দাগে 3 যেটা আছে, বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি সার্থক, এটা হবে গীতি কবিতা। এরপরে 5 দাগে 4 যেটা আছে, টই লুকিয়ে থাকে, এটা হবে বইয়ের মাঝে। এরপরে 6 দাগে যেটা আছে, খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 6 দাগে 1 যেটা আছে, প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থের নাম কি, এটা হবে প্রথমা। এরপর 6 দাগে 2 যেটা আছে, দিন ফুরলেও কারা মাঠ ছাড়ে না, এটা হবে বাচ্চারা। এরপরে 6 দাগে 3 যেটা আছে, কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। এর উত্তরটি হলো, এই যে আর্য অনার্য শক হুন দ্রাবিড় চীন পাঠান মোগল ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। এরপরে 6 দাগে 4 যেটা আছে, সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন। এর উত্তরটি হলো, নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন। মানুষ যাকে কখনো ভোলে না, যে মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয়, যাকে সর্বদা পুজো করে। এরপরে 7 থেকে যেটা আছে, নিচে প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি। 7 থেকে 1 যেটা আছে, হে রুদ্রবীণা বাজো বাজো। রুদ্রবীণা কি, কবি তার বেঁচে ওঠার প্রত্যাশী কেন। এর উত্তরটি হলো,
উদ্ধৃত অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতা থেকে গৃহীত। রুদ্রবীণা হলো দেবাদিদেব মহাদেবের বীণা। কবি রবীন্দ্রনাথের দৃঢ় বিশ্বাস, রুদ্রবীণা বেজে উঠলে মানব জীবনে পরিবর্তন সাধিত হবে। রুদ্রবীণার সুরে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয় ঘোষিত হবে। সমস্ত রকম বিদ্বেষ ফুলে মানুষ একাত্মা হয়ে উঠবে। তাই এই আশা নিয়ে কবি রুদ্রবীণা বেজে ওঠার জন্য প্রত্যাশী। এরপরে সাথে থেকে দুই যেটা আছে, কেই বা খুলে দেখছে রঙের বাক্স, এই মন্তব্যের কারণ কি? এর উত্তরটি হলো, ছোটদের মতে ভগবান যখন আকাশ জুড়ে নানা রঙের দৃশ্য রচনা করবেন তখন তারা তা দেখতে পাবে না, কারণ তখন তাদের ঘরে ফিরতে হবে। কিন্তু তারা এটাও জানে যে এই রঙের সংখ্যা জানা সম্ভব নয়, তাই এই কথা বলেছে। এরপরে সাথে থেকে তিন যেটা আছে, মুড়ো ওরা কবিতায় তাদের মুড়ো বলার কারণ কি? এর উত্তরটি হলো, মুড়ো কোঠা অর্থ অজ্ঞ বা বোকা। অহংকারী, ধনী বা সাম্রাজ্যলোভীরা মনে করেছিলেন তাদের তৈরি সৌধ চির স্মরণীয় হয়ে থাকবে, কিন্তু কালস্রোতে ভেসে যাওয়া জীবন, যৌবন, ধনমানের মতো তাদের নিমিত্ত সৌধ একদিন ভেঙে পড়বে। তাদের কথা তখন কেউ মনে রাখবে না, তাই তাদের কবি মুড়ো বলেছেন। এরপরে আটে দাগে আছে, নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও যে কোনো দুটি। আটে দাগে এক আছে, ভারতবর্ষের গৌরবময় ইতিহাসের কথা ভারতীর্থ কবিতায় কিভাবে বিধৃত হয়েছে? এর উত্তরটি হলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারতীর্থ কবিতায় ভারতবর্ষে অতীত ইতিহাস প্রকাশ পেয়েছে। সুদূর অতীত থেকে ভারতবর্ষের সম্পদে লুব্ধ হয়ে এদেশে বহু বিদেশি জাতির আগমন ঘটেছে। এদেশে সাম্রাজ্য বিস্তার ও লুণ্ঠনের উদ্দেশ্যে এসেছে আর্য, শক, হুন, দ্রাবিড়, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি দুর্ধর্ষ জাতি। তারা তাদের ক্ষীণ তরবারি ও রক্তচক্ষু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিরীহ ভারতবাসীর ওপর। রক্তে রঞ্জিত করেছে ভারতবর্ষের পূর্ণ মাটি। কখনো তারা শাসক হিসেবে এদেশে শাসন করেছে, কখনো বা লুণ্ঠনকারী ভূমিকা নিয়েছে। তারা এদেশে এসেছিল হিংসা উন্মত্ত হয়ে, কিন্তু এদেশে থাকতে থাকতে এদেশের শান্তি মৈত্রীর বাণীতে দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে উঠেছে। জাতি, ধর্ম, বর্ণ, সভ্যতায় সব কিছু ভুলে তারা এই ভারতবর্ষের মহামানবে সাগর তীরে একসূত্রে বাঁধা পড়েছে। ভারতবর্ষ হয়ে উঠেছে মহামানবের মিলনক্ষেত্র। এইভাবেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরেছেন। এরপরে আটের দুই যেটা আছে, আমরা কি আর দেখতে পাবো ভাবছো? কাদের মধ্যে এই সংশয়? এটা বেশ ছোট্ট বাচ্চাদের মধ্যে এই সংশয়। তারা কি বিষয়ে এই সংশয় প্রকাশ করেছে? তবে গোধূলির সময়ে আকাশের দৃশ্য দেখার বিষয়ে এই সংশয় প্রকাশ করেছে। কেন তাদের মধ্যে এই সংশয় তৈরি হয়েছে? এর উত্তরটি হলো, এই উত্তরটি আমরা এখানে বলে দেব যে কবি শঙ্খ ঘোষ তার দিনফুরলো কবিতায় প্রকৃতির গোধূলি সময় এক বর্ণনা দিয়েছেন। তিনি দেখিয়েছেন সূর্য অস্ত গেলে আকাশ জুড়ে রঙের খেলা শুরু হয়। কোথাও আগুন রঙের ছোঁয়া লাগে, কোথাও লাল, কোথাও হলুদের আভা, আবার কোথাও বা সোনা রঙের আভা দেখা যায়। দেখে মনে হয় ঈশ্বর যেন রঙের বাক্স আকাশে উবুড় করে দিয়েছেন। এই সুন্দর রঙের দৃশ্য শিশুমনকে তীব্রভাবে আকর্ষণ করলেও সন্ধ্যায় বাড়ি ফিরে তারা তার সবটুকু উপভোগ করতে পারে না। তাই তারা এরকম সংশয় তৈরি হয়েছে তাদের মধ্যে। এরপর এটা আছে 8-3, টই পড়া যায় পড়তে কোথায়? কার লেখা? এটা প্রেমেন্দ্র মিত্রের লেখা। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা বইটই কবিতা থেকে নেওয়া হয়েছে। কোথায় কোথায় টই পড়া যায় কবিতা অবলম্বনে লেখো। এর উত্তরটি হলো,
এই উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা লিখে নেবে। কবি প্রেমেন্দ্র মিত্রের মতো আমরা সকলেই বই পড়ি, কিন্তু টইয়ের খোঁজ রাখি না। বইয়ের মধ্যে লুকিয়ে থাকা টইকে না পড়তে পারলে ছাপার অক্ষরে বাইরে যে বিশ্ব প্রকৃতি ও সে বিষয় অনুভূতি তাকে জানা যায় না। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে বইয়ের মাঝে টই পাওয়া যায়। এরপরে যেটা ছেবা পড়া যায়, এরপরে 9 দিকে আছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 9 দিকে এক যেটা আছে মাকু উপন্যাসটির রচয়িতার নাম কি, এটা হবে লীলা মজুমদার। এরপর 9 দিকে 2 যেটা আছে জানোয়াররা নেতিয়ে পড়েছিল কেন, এর উত্তরটি হলো জানোয়ারদের ভিটামিন বড়ি খাওয়াতে গিয়ে ভুল করে জোলাপ খাইয়ে দিয়েছে। জোলাপ খাওয়ার ফলে জানোয়াররা নেতিয়ে পড়েছে। এরপরে 9 থেকে 3 যেটা আছে সোনাটিয়ার জন্য কি উপহার এনেছিল, এর উত্তরটি হলো সোনাটিয়ার জন্য দুটো কাগজের বাক্স করে সুন্দর জামা এনেছিল। এরপরে 10 থেকে আছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 থেকে 1 যেটা আছে কে কিভাবে মাকুকে কাঁদার কল লাগিয়েছিল, এর উত্তরটি হলো সোনা মাকুর মাথার ভিতরে কাঁদার কল লাগিয়েছিল। মাকুর মাথার খুলির ভিতরে কলকবচা, মাঝে সবার উপর জ্যামের টিন বসিয়ে তার তলায় ফোদল দিয়ে তার মুখে রাবারের নল লাগিয়ে নলের অন্য দিকটা মাকুর মুন্ডুর ভিতরে 2 চোখের মাঝি গুজে দিয়ে টিনে জল ঢালে। তারপর ঢাকনা বন্ধ করে মাকুর নাকের কাছে অবস্থিত টিপকল টিপলে মাকু কাঁদতে পারে যতক্ষণ না জ্যামের টিনের তলার ফুটো দিয়ে ফোঁটা করে সব জল বেরিয়ে টিন খালি হয়, ততক্ষণ মাকুর কান্না থামে না। এরপরে 10 থেকে 2 যেটা আছে অনেক দিনের পুরনো ফাঁদ, জাদুকরের মতে কারা কেন এই ফাঁদ তৈরি করেছিলেন, এর উত্তরটি হলো আমরা এইটা বলে দেব যে বাগধরার ফাঁদ হলো অনেক দিনের পুরনো ফাঁদ। আগে যখন এখানে বসতি ছিল তখন গাঁয়ের লোকেরা এই ফাঁদ বানিয়েছিল। মাটিতে 2 মানুষ গভীর গর্ত করে তার উপর কাঠকুটো লতাপাতা দিয়ে ঢেকে রাখা হতো। বন্য পশু শস্য খেতে এসে ওই ফাঁদে অর্থাৎ গর্তে পড়ে যেত, উঠতে আর পারত না। আসলে ওই ফাঁদে বাঘ ধরা পড়তো না, বুনো শুয়োর ওই ফাঁদে ধরা পড়তো। এরপর যেটা আছে 11 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাও। 11 দাগে 1 যেটা আছে ঘাস জমিতে মাকু যে খেলা দেখেছিল নিজের ভাষায় লেখো, এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেবো যে মাকু ঘড়িওয়ালার কথা অনুযায়ী খেলা দেখাতে লাগলো। ঘড়িওয়ালা তাকে যা বলছিল সে তাই করছিল। মাকু নাচ করে, গান গায়, কাঠের বাক্সে পেরেক ঠোকে, মোড়লের সাইকেল চালায়, ভাঙা টাইপরাইটার দিয়ে ইংরেজিতে চিঠি লেখে, ঘড়িওয়ালার সঙ্গে কুস্তি লড়ে। তার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। এরপরে যেটা আছে 11-2 ঘড়িওয়ালা কেন মাকুকে খুঁজছিল, আবার কেনই বা তার ভয়ে লুকিয়ে থাকতো, এর উত্তরগুলি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। শখের ফুলে যখন হোটেলওয়ালা জন্মদিনে খেলা দেখানো পণ্ড হতে বসে তখন ঘড়িওয়ালা মনে করে এমন সময় যদি মাকু থাকতো তবে একাই বাজিমাত করে দিত। যে একবার মাকুর ক্যারিওনেট বাজানো শুনেছে সে আর তা ভুলতে পারে না। মাকুকে দিয়ে রোজ রোজ খেলা দেখিয়ে সে বড়লোক হয়ে যেত এতদিনে, কিন্তু মাকু পালিয়ে যাওয়ার তার সব আশা পণ্ড হয়ে যায় আর হোটেলওয়ালার জন্মদিনে অনুষ্ঠানও পণ্ড হতে বসে। তাই ঘড়িওয়ালা মাকুর জন্য আফসোস করে এবং তাকে খুঁজতে থাকে। আর এই পরের প্রশ্নটি হলো মাকু প্রতিদিন ঘড়িওয়ালার কানের কাছে ঘ্যান ঘ্যান করে বলতো সে একটু একটু হাসতে পারে, কিন্তু কাঁদার কলটা তাকে বানিয়ে দিতেই হবে। এদিকে ঘড়িওয়ালার সব বিদ্যে ফুরিয়ে গেছে মাকুকে বানাতে গিয়ে, তাই সে আর কাঁদার কল বানাতে পারবে না। আবার কাঁদার কল না বসিয়ে দিলে মাকুও তাকে ছাড়বে না। তাই শেষ পর্যন্ত মাকুর হাত থেকে নিস্তার পেতেই ঘড়িওয়ালা ভয়ে গা ঢাকা দিতে থাকে।
এরপরে 12 দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 12 দাগে একে যেটা আছে কারক কয় প্রকার, এটা হবে 6 প্রকার। এরপর 12 দাগে 2 যেটা আছে কোনটি সঠিক নয়, এই যে এটা ক্ষয়টা হবে। এরপরে 12 দাগে 3 যেটা আছে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে বলে, এটা হবে প্রযোজক কর্তা। এরপরে 12 যেটা আছে কোনটি তদ্ধিত প্রত্যয় নয়, এটা হবে তব্য। এরপরে 12 যেটা আছে আগমনে যার কোনো তিথি নেই তাকে বলে, এটা হবে অতিথি। এরপরে 13 দাগে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 13 যেটা আছে সার্থক বাক্যে প্রয়োগ করো এচুড়ে পাকা, এর উত্তরটি হলো এই যে এচড়ে পাকা হচ্ছে অকাল পক্ষ, এটা বাক্যতেও করলে হবে। রিতেশ খুব এচড়ে পাকা ছেলে, বড়দের সঙ্গে মুখে মুখে রসিকতা করে। এরপরে যেটা হচ্ছে 13 সাধিত শব্দকে বিশ্লেষণ করলে কি কি অংশ পাওয়া যায়। সাধিত শব্দকে বিশ্লেষণ করলে ধাতু প্রকৃতি ও শব্দ প্রকৃতি পাওয়া যায়। এরপর 13 যেটা আছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। 13 1 যেটা আছে বক্তব্য, এটা হবে বজ্রধাতুযুক্ত তব্য। এরপর এটা আছে 13 2 যেটা আছে দাসর, এটা হবে দশযুক্ত স্নি, এটা হবে দাসরথি হবে। এরপর 13 4 যেটা আছে রাত্রি এখানে স্বাগত শান্ত শাখে, নিম্নরেখ পত্রী কোন কারক, অর্থাৎ শাখে এটা হচ্ছে করণ কারক। এরপরে 13 5 যেটা আছে সহযোগী কর্তা একটি উদাহরণ দাও, এর উত্তরটি হলো এই যে শাশুড়ি বউয়ে বসে রুটি করছে, এখানে শাশুড়ি ও বউ কর্তা দুটির মধ্যে সহযোগিতার ভাব থাকায় এটি সহযোগী কর্তা উদাহরণ। এরপরে 14 যেটা আছে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 14 1 যেটা আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। 14 2 যেটা আছে দেশ ভ্রমণের উপযোগিতা। 14 3 যেটা আছে মানব জীবনে পরিবেশের প্রভাব। আর 15 যেটা আছে দৃশ্য দূষণের প্রতিকার চেয়ে পিতার কাছে একটি পত্র লেখো। এগুলি তোমাদের মূল যে ব্যাকরণ বই সেখানে পেয়ে যাবে, এছাড়াও সহায়িকা বইতে পাবে। যদি না পাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের যে 3 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য।